মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা কামাল সহ ৩ জনের বিরুদ্ধে রায় ১৭ নভেম্বর সর্বোচ্চ শাস্তির আশা প্রসিকিউশনের। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে উদ্বেগ উৎকণ্ঠা, গণপরিবহন সংকটে সাধারণ মানুষের ভোগান্তি চরমে। ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে সারা দেশেও থমথমে পরিস্থিতি, দূরপাল্লার বাস চললেও তুলনামূলক কম, শতাধিক আটক। আড়াইটায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ, জুলাই সনদে সই করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি। 12টি দলের সাথে বৈঠক দিয়ে শুরু হলো সংলাপ। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়া হবে ১৭ নভেম্বর। মামলার আরও 2 আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তারিখ ঠিক নির্ধারণ করেন। প্রসিকিউশনের রায়ে সর্বোচ্চ শাস্তির আশা করছে, তবে ভিন্ন মত শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ৩৬ জুলাইয়ের দুর্বার গণ আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর নির্মমতায় প্রাণ হারানো অন্তত ১৪০০ আর আহত হন কম বেশি ৩০,০০০। ২৪-এর ৫ই আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের নেতৃত্ব দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 10ই জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার, চলে 23 অক্টোবর পর্যন্ত। আদালতে সাক্ষ্য দেন 54 জন। আসামি হিসেবে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন হন রাজসাক্ষী। 13ই নভেম্বর রায়ের দিন ঘোষণার জন্য ধার্য করে ট্রাইব্যুনাল 1। এরপরই 13ই নভেম্বরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেয়া হয় লকডাউনের ঘোষণা। এরই মধ্যে দুপুর 12টার দিকে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল রায়ের দিন ঘোষণা করে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন 3 জন আসামির বিরুদ্ধে দীর্ঘ পথ পরিক্রমা শেষে, সাক্ষ্য গ্রহণ শেষে, উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে সেই মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে। আজকে মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী 17ই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন। মামলা প্রমাণে রাষ্ট্রপক্ষ সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি। যদি কেউ অপরাধ করে, মানবতা বিরোধী অপরাধ করে, তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সেই প্রক্রিয়ায় আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি, আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। তবে এই দাবির সঙ্গে একমত নন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি। সবকিছু মিলিয়ে দালিলিক সাক্ষ্য সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালিলিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। তবে এই মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাজার বিষয়ে রাষ্ট্রপক্ষ থেকে কোনো প্রার্থনা ছিল না ট্রাইব্যুনালের কাছে। বিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের মধ্যে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তার পরও উদ্বেগ আর উৎকণ্ঠার সময় পার করছে সাধারণ মানুষ। আজ সপ্তাহের শেষ কর্মদিবস হলেও সকাল থেকে সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম, রয়েছে গণপরিবহনের সংকটও। আর লকডাউনের প্রতিবাদে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও জামায়াত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে ঘিরে রাজধানী জুড়ে জনমনে দেখা দেয় উদ্বেগ ও উৎকণ্ঠা। রাজধানী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্ট জোরদার করা হয়। নগর জুড়ে আইন শৃঙ্খলা বাহিনী টহল, নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয় পুরো রাজধানী। উদ্বেগ আর আতঙ্ক নিয়েই রাস্তায় বের হন অফিসগামী মানুষ। সিটি সার্ভিস বাস বা গণপরিবহনের সংখ্যাও কম থাকায় দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। কিছু ঘটনা ঘটছে
সেজন্য জনমনে একটু ভয় তৈরি হয়েছে। পরিবহনের সংখ্যা খুবই কম এবং যারা অসুস্থ হয় হাসপাতালে নিতে নিয়ে যাওয়াটা এগুলো তো অবশ্যই অসুবিধা হচ্ছে। এর মধ্যে আবার সন্দেহজনক হলে তল্লাশি চালাতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। স্বাভাবিক কার্যক্রম যাতে ব্যাহত না হয় এটার জন্য আমাদের নিয়মিত যে কার্যক্রম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারই অংশবিশেষ হিসেবে আমরা এখানে অবস্থান করছি। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা যায় বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের। লকডাউন কর্মসূচির বিরুদ্ধে নানান স্লোগান দিতেও দেখা যায় তাদের। হাসিনার ওই কথায় উত্তেজিত হয়ে মাঠে নামে, তাহলে আপনারা জানেন দুই একজন যারা নেমেছিল তাদের অবস্থা কি হয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ফ্যাসিবাদীদের ডাকা লকডাউন জাতি প্রত্যাখ্যান করেছে। রক্ত দিয়ে যারা নতুন বাংলাদেশের স্বপ্নে এখন বিভোর, একটি মানবিক সমৃদ্ধ বাংলাদেশ যারা গড়তে চায়, আপনারা এই জাতিকে মৌলিক এইসব ইস্যুতে ঐক্যবদ্ধ রাখতে সহায়তা করুন, আমাদের পাশে থাকুন। এদিকে অবৈধ ক্ষমতা ফিরে পেতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও লকডাউন দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনগণ তো লকডাউন দিয়ে রেখেছে। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা চালিয়ে আগুন দিচ্ছে ফেসিবাদীরা। লকডাউন দিচ্ছেন এই দেশে, তাহলে আপনারা যদি চলেই আসেন কোনোভাবে, তাহলে বাংলাদেশকে আবার সেই পরিস্থিতির শিকার হতে হবে। ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মনে করে বিএনপি। একটু অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের মধ্যে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তার পরও উদ্বেগ আর উৎকণ্ঠার সময় পার করছে সাধারণ মানুষ। আজ সপ্তাহের শেষ কর্মদিবস হলেও সকাল থেকে সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম। রয়েছে গণপরিবহনের সংকটও। পরিস্থিতি জানাতে রাজধানী গুলিস্তান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ইকবাল অনিক। অনেক আমরা দেখেছি সকাল থেকে লকডাউনকে কেন্দ্র করে রাজধানীর পরিবেশ বেশ থমথমে এবং এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সাধারণ মানুষ আছে। আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? এই যে এখন রয়েছে বঙ্গবন্ধু এভিনিউ, সেখানে আজ আওয়ামী লীগের যে অফিসটি রয়েছে সেখানে রয়েছি। সেখানে কিন্তু কিছুক্ষণ আগে তৌহিদি জনতা যারা রয়েছেন তারা কিন্তু এই ক্ষোভের বশভূত হয়ে যে আওয়ামী লীগ অফিসের কিছু অংশে আগুন জ্বালিয়ে দিয়েছেন। তারা বলছেন যে আওয়ামী লীগ তাদের দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও তারা এই লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং ফেসবুকের মাধ্যমে তারা তাদের এই প্রচারণা চালাচ্ছিলেন এবং এই চালানোর পরে তারা কিন্তু এই যে তারা আজকে এই সকালে কিন্তু এই আওয়ামী লীগের পার্টি অফিস যেটা ছিল সেটিতে অবস্থান নেওয়ার এক পর্যায়ে তারা কিন্তু এখানে কিছু ভাঙচুর করেন এবং ভাঙচুরের পর আগুন জ্বালিয়ে দেয়। এর আগে কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন প্রান্তে ছিলাম, সেখানে আমরা লকডাউন তাদের কর্মসূচি দেখেছি। সেখানে যানবাহনের সংখ্যা কিছুটা কম ছিল এবং মানুষও কিছুটা কম ছিল, যাদের অতি প্রয়োজন ছিল তারা কিন্তু বের হয়েছেন। এরই মধ্যে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, একজনের কাছ থেকে ককটেলও পাওয়া গিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু কঠোর অবস্থানে ছিলেন যাতে কোনো নগরবাসীর যাতে কোনো ধরনের নাশকতা বা অন্য কিছুর মধ্যে পড়তে না হয়, সে বিষয়টি কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিশ্চিতভাবে নিরাপত্তার ব্যবস্থাটি করেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু রাজধানীর আশপাশের এলাকায় বড় ধরনের কোনো নাশকতার খবর কিন্তু পাওয়া যায়নি। এই মুহূর্তে কিন্তু তৌহিদি জনতা যে আওয়ামী লীগের যে অফিসটি রয়েছে সেটিতে কিন্তু নিচে তারা অবস্থান করছেন। আরেকটি বিষয়, অসংখ্য ধন্যবাদ অনেক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীর বাইরেও জনমনে উদ্বেগ আতঙ্ক। গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রোল বোমা ও একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শরীয়তপুর ও যশোরে আগুন দেওয়া হয় 3টি যানবাহনে। এছাড়া শরীয়তপুর, ফরিদপুর ও মাদারীপুরে সড়ক অবরোধ করে মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক, মহাসড়কে গণপরিবহন কম থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার ভোরে গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় অফিসে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়। পরে গণপূর্ত অফিসের কর্মচারী ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোর 4:30টার সময় আনুমানিক পেট্রোল বোমা মেরে তারপরে পিকআপে আগুন জ্বালায় দিয়েছে। এতে এলাকা জুড়ে সৃষ্টি হয় আতঙ্কের। জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে শরীয়তপুরের জাজিরায় ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সকাল 7টার দিকে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন দেয়া হয়, ভাঙচুর করা হয় 2টি বাস। এ সময় সন্দেহভাজন 2জনকে আটক করে পুলিশ। নিরাপত্তার কারণে ঢাকা শরীয়তপুর সড়কে বন্ধ করে দেয়া হয় দূরপাল্লার বাস। যশোর শহরের উপশহর পার্ক এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, তবে অল্পের জন্য রক্ষা পান পাশের উপশহর বস্তির মানুষ। ফরিদপুরের ভাঙায় ঢাকা খুলনা মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মাদারীপুরের শিবচরে কুতুবপুর ও শিবচরের দত্তপাড়া এলাকায় অবরোধ করে রাখা হয় সড়ক। মহাসড়কে গণপরিবহন কম থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। সিরাজগঞ্জে এখন তো রাস্তায় এসে বিপদে পড়ে গেছি, দূরপাল্লার গাড়ি ঘোড়া খুবই কম। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতা রুখতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার সাভার, লালমনিরহাট, কুড়িগ্রাম সহ বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। এছাড়া আগুন দেওয়ার সন্দেহে ভৈরবে এক যুবককে ধরে পুলিশের কাছে তুলে দেন স্থানীয়রা। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 114, পটুয়াখালী 4-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা আজকে রয়েছি পটুয়াখালী 4 আসনে। এই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দলটির কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেনকে। তার পক্ষ থেকে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন অতিথি হয়ে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার। স্বাগত আপনাকে। আসন্ন নির্বাচন উপলক্ষে আপনারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং সেখানে ভোটারদের কাছ থেকে কীরকম সাড়া মিলছে আপনাদের? আমি প্রথমেই ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাই। আমাদের কার্যক্রম আরও আগেই শুরু হয়েছে। আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে যাই, আমাদের নেতাকর্মীরা যায় যে ধানের শীষের পক্ষে ভোট কামনা করে। আর সেক্ষেত্রে আমরা উপজেলা বিএনপি খুবই সাংগঠনিক এবং খুবই শক্তিশালী কলাপাড়াতে। অতএব আমাদের যে নেতাকর্মীরা আছে সকল অঙ্গ সংগঠনের প্রত্যেকটা ওয়ার্ড কমিটি আমাদের কমপ্লিট। আমরা মোটামুটি একটা বড় টিম আকারে কাজ করতেছি সারা এই পটুয়াখালী 4 যে ABM মোশাররফ হোসেনের যে নির্বাচনী এরিয়া, সকল জায়গায় আমাদের কার্যক্রম অব্যাহত আছে। ভোটাররা কি বলছেন, তাদের প্রত্যাশা কি? আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এখানে যারা যেসব সংকট রয়েছে এই কলাপাড়া উপজেলা কিংবা এখানের যে রাঙ্গামালী উপজেলা, সেই সংকটগুলো নিরসনে আপনারাও কি পদক্ষেপ নেবেন? আমরা ইতিমধ্যেই আমাদের যে নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে 2003-এ সভাপতি ছিল কলাপাড়ার। সভাপতি থাকা অবস্থায় এই কলাপাড়াতে ব্যাপক উন্নয়ন করেছে তিনি। যেমন এই হসপিটাল 30 সদস্য হসপিটাল 50 শয্যা করেছে এবং একটা উপজেলায় মাত্র 2টা সরকারি মেডিকেল ওই হসপিটাল আছে, এর ভিতর কুয়াকাটা একটা আছে, ওই সময় সে করেছে। এই 3টা ব্রিজ এটা আমাদের আমলেই মানে একনেকে পাস করা ছিল, পরে তারা করেছে। কলাপাড়ায় এমন কোনো জায়গা নাই, এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত হয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন দেওয়া হয়েছে। সর্বোপরি কলাপাড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। যা এর পাশাপাশি আমরা জানতে চাচ্ছিলাম যে নতুন করে তাদের কি প্রত্যাশা রয়েছে সাধারণ ভোটারদের? সাধারণ ভোটারদের প্রত্যাশা যাতে রাস্তাঘাট সুন্দরভাবে হয় এবং এই এলাকায় একটা পর্যটন কেন্দ্র আছে, তার বিশ্বমানে যাতে পর্যটন কেন্দ্রটা হয়। এই এলাকার পায়রা পোর্ট আছে, যে এই পোর্টটাকে আরও ব্যাপক উন্নয়ন করা যায়। এই সব উন্নয়নের চিন্তাভাবনা আমাদের মাথায় আছে। আর আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সে তার নির্দেশনা মোতাবেক আমরা এই কলাপাড়াকে 5 তারিখের পর থেকে 3 দিন সরকার ছিল না, আমরা থানা পড়ে দিছি, আমরা প্রশাসন পড়ে দিছি, আমরা হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলাম। আমরা কোনো দোকানপাট কোনো রকম ক্ষতি হতে এই পটুয়াখালী 4-এ কোনো রকম ক্ষতি হইতে আমরা দেই নাই। যেটা যেমন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং আমাদের যাকে নমিনেশন দেওয়া হয়েছে, আমি
অভিনন্দন জানাই। তৃণমূলের চাহিদা অনুসারে ABM মোশাররফ হোসেনকে নমিনেশন দেওয়া হয়েছে। এজন্য এই কলাপাড়া, পটুয়াখালী এদের সমস্ত মানুষজন আজকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আপনার কথা রেশ ধরেই বলতে চাচ্ছি, পর্যটনের কথা বললেন আপনি। সেক্ষেত্রে পর্যটনের সাথে আরও একটি বিষয় জড়িত, যে এখানে রাখাইন অধ্যুষিত এলাকা রয়েছে, সেখানে রাখাইনদের জীবনমানের প্রতিনিয়তই অবনত হচ্ছে তাদের জীবনমান। সেক্ষেত্রে রাখাইনদের জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন? আমরা ইতিমধ্যেই আমাদের সাবেক প্রধানমন্ত্রী আমাদের ম্যাডাম খালেদা জিয়া এসেছিলেন। সে এসে রাখাইনদের জন্য অনেক ঘর করে দিয়ে গেছেন কুয়াকাটাতে। ভবিষ্যতেও যদি আমার দল ক্ষমতায় যায় তবে রাখাইনদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করা হবে। তাদের বাড়ি ঘর খারাপ থাকলে এটা নির্মাণ করে দেওয়া হবে, আগেও দেওয়া হয়েছে, ভবিষ্যতেও তাদের জন্য আমাদের এই চিন্তাভাবনা আছে। সবশেষ প্রশ্ন, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী এবং প্রতিপক্ষ হিসেবে কাকে ভাবছেন এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে? আসলে এখানে প্রতিপক্ষ তেমন কিছু ভাবার আমাদের নেই, যেহেতু এখানে হাত পাখার একজন প্রার্থী আছে। সে বিএনপি থেকে 2 বার নমিনেশন পেয়ে চেয়ারম্যান হয়েছে। 5 তারিখের পর রাস্তায় ছিল না, মানুষের পাশে ছিল না, কাছে ছিল না। তাকে নিয়ে এই এলাকার মানুষ চিন্তা করে না। অতএব এ নিয়ে আমরা আমাদের প্রতিপক্ষ মনে করি। যেমনটি শুনছিলেন, এখানে যারা প্রার্থী রয়েছেন বা প্রার্থীর পক্ষ হয়ে কাজ করছেন তারা অনেকটাই আশাবাদী আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারা এখানে বিএনপির যে মনোনীত প্রার্থী রয়েছেন তার পক্ষে কাজ করবেন এবং জয় ছিনে আনবেন। এর পরবর্তীতে আমরা যুক্ত থাকব ভোলা 1 আসন থেকে। তফসিলের পর কোথাও অনিয়ম দেখলে সর্বোচ্চ ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। তবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না পেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে এসব কথা বলেন তিনি। এ সময় রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন, এখনও নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়নি। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনে পুরোদমে প্রস্তুতিতে নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে এবার শুরু হলো নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপ। বৃহস্পতিবার প্রথম দিন সকাল ও বিকেল 2 পর্বে ডাকা হয় LDP, বাংলাদেশ কংগ্রেস, খেলাফত আন্দোলন সহ 12টি দলকে। আলোচনা হয় তফসিল, আচরণবিধি, অপতথ্য প্রতিরোধ সহ 11 বিষয়ে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ আয়োজনে নির্বাচনে নিজেদের প্রস্তুতি, পরিবেশ, বড় দলগুলোর আচরণ নিয়ে নানা অসঙ্গতি তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। নিরাপত্তা সংকট বিরাজ করছে, শুধু প্রত্যন্ত অঞ্চলে নয়, বাংলাদেশের শহর, বন্দর, নগরীতে। একজন এমপি প্রার্থীকে শাস্তি দেওয়া হবে, অন্যভাবেও অন্য কোনো ভালো শব্দ প্রতিস্থাপন করার জন্য আমি অনুরোধ করছি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাঠে খেলোয়াড় আর কমিশন রেফারির ভূমিকায়। তবে সবার সহযোগিতা না থাকলে নিরপেক্ষতা হারাবে ইসি। বোগাস জিনিস ছড়িয়ে দেওয়া আছে, এই জিনিস তো আগে ছিল না রে ভাই। এটা এই জিনিসের মধ্যে এখন কি যুদ্ধ কত ফ্রন্টে আমাদের করতে হচ্ছে, দেখেন কতটা ফ্রন্টে আমাদের যুদ্ধ করতে হবে। এগুলো আপনাদের সহযোগিতা ছাড়া আমরা পারবো না। তফসিল ঘোষণার আগে ঢাকা পোস্টারে ছেয়ে যাওয়ায় উদ্বেগ জানান সিইসি। সতর্ক করেন আচরণবিধির বিষয়ে। আমরা এখন দেখি ঢাকা শহরে অনেক ক্ষেত্রে ছাইয়া গেছে, অলরেডি পোস্টার লাগে, অথচ আমরা পোস্টার নিষিদ্ধ ঘোষণা করেছি। এইগুলা সরাইতে হবে যত, কারণ এই ধরনের পোস্টার আমরা এলাও করবো না। আগে ভাগে আমরা জানিয়ে দিচ্ছি, যারা লাগিয়েছেন দয়া করে নিজেরাই সরাইতে পারেন এবং এটাই হবে ভদ্র আচরণ। নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও অপতথ্যের সজাগ থাকারও আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। ডিবিসি নিউজ ডেস্ক। জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, শিশু, কিশোর কিশোরী, তরুণ তরুণী, ছাত্রছাত্রী, নারী পুরুষ, নবীন প্রবীণ সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গত বছর আগস্ট মাসে জুলাই গণ অভ্যুত্থানের শক্তি বলে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম। এরপর আমরা এখন আমাদের মেয়াদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপনীত হয়েছি। আমাদের সরকারের উপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত 3টি: হত্যাকাণ্ডের বিচার করা, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে
ক্ষমতা হস্তান্তর করা। আমরা জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এই বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় শীঘ্রই দিতে যাচ্ছে। ট্রাইব্যুনালে আরও কয়েকটি মামলার বিচার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাধারণ ফৌজদারি আদালতগুলোতেও জুলাই হত্যাকাণ্ড সম্পর্কিত কিছু বিচার কাজ শুরু হয়েছে। আমরা একই সাথে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচার কাজ শুরু করেছি। আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাতে চাই যে সংস্কারের ক্ষেত্রেও আমরা ব্যাপক অগ্রগতি অর্জন করেছি। অন্তর্বর্তী সরকার নিজ উদ্যোগে বা বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ সম্পন্ন করেছে। কিছু প্রস্তাবিত সংস্কারের কাজ এখনও চলমান আছে। অধ্যাদেশের মাধ্যমে বা বিদ্যমান আইন সংশোধন করে বিচার বিভাগের স্বাধীনতা, বিচার ব্যবস্থাপনা, আর্থিক খাতে স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটালাইজেশন সম্প্রসারণ ও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সংস্কার সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতে সুশাসনের জন্য এসব সংস্কার বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আশা করি আগামী নির্বাচিত সরকার সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এসব সংস্কার গ্রহণ করবে। আমাদের আরেকটি গুরুদায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। প্রিয় দেশবাসী, রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন নিরলসভাবে গত প্রায় 9 মাস ধরে কাজ করেছে। এই সময় কমিশন জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা করেছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধৈর্য সহকারে রাজনৈতিক দলগুলো কমিশন কর্তৃক উত্থাপিত বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। মতের পার্থক্য থাকলেও তা কমিয়ে আনার চেষ্টা করেছেন। অনেক বিষয়ে ঐকমত্যে আসতে পেরেছেন। দেশবাসী সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই পুরো কার্যক্রম দেখতে পেরেছেন। এটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তো বটেই, পৃথিবীর অনেক দেশের জন্য এক অভূতপূর্ব ঘটনা। এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য আশাব্যঞ্জক। আমি ঐকমত্য কমিশনের সদস্যদের এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে গণতান্ত্রিক চর্চার এই অসাধারণ আয়োজনকে সফল করার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদে সংবিধান বিষয়ক 30টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। এটি একটি ঐতিহাসিক অর্জন। কিছু প্রস্তাবে সামান্য ভিন্নমত আছে, বাকি অল্প কিছু প্রস্তাবে আপাতদৃষ্টে মনে হয় অনেক দূরত্ব আছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু নয়। তবে খতিয়ে দেখলে দেখা যায় যে এসব প্রস্তাবগুলোর ক্ষেত্রেও আসলে মতভিন্নতা খুব গভীর নয়। কেউ সংস্কারটা সংবিধানে করতে চেয়েছেন, কেউ আইনের মাধ্যমে করতে চেয়েছেন, কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা, নীতি ও লক্ষ্য নিয়ে কারো মধ্যে মতভেদ নেই। কাজেই রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয়, জুলাই সনদ সঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মত পার্থক্য দেখা যায় না। এটি আমাদের অনন্য অর্জন। এতে জাতি এগিয়ে যেতে সাহসী হয়। এসব বিবেচনায় রেখে এবং রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। এটা বিরাট খবর। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে
এটি ইতিমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি। আমি প্রশ্নটি এখন আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। প্রশ্নটি হবে এরকম: আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এটিও আজকে অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে। প্রিয় দেশবাসী, অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে অর্থনীতিকে গভীর গহ্বর থেকে উদ্ধার করা ছিল আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। গত 15 মাসে আমরা সেই চ্যালেঞ্জ উতরাতে সক্ষম হয়েছে। রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ ও রিজার্ভ সহ অর্থনীতির সবগুলো সূচকে দেশ ইতিবাচক ধারায় ফিরেছে। লুট হয়ে যাওয়া ব্যাংকিং খাত ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে। মানুষের আস্থা ফিরে এসছে। ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করতে নানামুখী পদক্ষেপ চলমান রয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন দেশের বৈদেশিক বিনিয়োগ হ্রাস পেলেও বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ অর্থাৎ এফডিআই 19.13% বৃদ্ধি পেয়েছে। এটি বৈশ্বিক প্রবণতার বিপরীতে এক অনন্য অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামী সপ্তাহে ডেনমার্ক ভিত্তিক মায়ার্স গ্রুপের মালিকানাধীন এপিএম টার্মিনালস বিভি এর সঙ্গে লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্পে
30 বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এই চুক্তির আওতায় ইউরোপীয় এই কোম্পানি 550 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এটি এই যাবৎকালে বাংলাদেশে ইউরোপের সর্বোচ্চ একক বিনিয়োগ। লালদিয়া হবে দেশের প্রথম বিশ্বমানের গ্রিন পোর্ট। প্রিয় দেশবাসী, প্রায় 1.5 যুগ ধরে আমাদের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। তারা আজ আসন্ন নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছেন। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে জাতি এক মহাবিপদের সম্মুখীন হবে। এই সম্পর্কে আমি আগেও একাধিকবার আমার আশঙ্কা প্রকাশ করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে 2024-এর জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি শির উঁচু করে দাঁড়িয়ে দেশবাসী যে ঐক্য গড়ে তুলেছিল, আমরা জীবিতরা যেন অল্প স্বল্প ভিন্নমত ও লঘু বিবাদে জড়িয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ না করি। 133 শিশু, শত শত তরুণ তরুণী, নারী পুরুষের মৃত্যু, হাজার হাজার মানুষের অঙ্গহানির যে আত্মত্যাগ, সেটিকে আমাদের সম্মান জানাতেই হবে। দেশের আপামর জনগণ সামান্য যা চায় তা হচ্ছে এই অগণিত হতাহতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাই যেন ভিন্ন মতের প্রতি সহিষ্ণুতা দেখাই। দলীয় স্বার্থ অতিক্রম করে সম্মিলিত আকাঙ্ক্ষা ও জাতীয় চাওয়াকে ঊর্ধ্বে তুলে ধরি। তাই আমি আশা করি আমাদের এই সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে। একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে। এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব। আমরা নতুন বাংলাদেশ গড়ার দ্বার প্রান্তে এসে পৌঁছলাম। মহান আল্লাহ আমাদের সহায় হন। আমাদের আশা মহান আল্লাহ পূরণ করুন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে, যেখানে 4টি প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দেবেন ভোটাররা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া এর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে জানিয়ে তিনি বলেন, শিগগিরই প্রজ্ঞাপন আকারে তা জারি করা হবে। অন্যদিকে নানা সংস্কার উদ্যোগের ফলে ব্যাংক খাত সহ অর্থনীতিতে গতি এসেছে বলেও জানান ডক্টর ইউনূস। রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। এটা বিরাট খবর। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। গেল 4 মাসে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসসি 26,000 কোটি টাকার মূলধন হারিয়েছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের অভিযোগ, রাজনৈতিক অনিশ্চয়তা আর নিয়ন্ত্রক সংস্থার নেওয়া নানামুখী সংস্কার পদক্ষেপের জন্য দায়ী। তাদের অভিযোগ, পুঁজিবাজারের বর্তমান অবস্থা নিয়ে প্রতিবাদও করতে দেয়া হচ্ছে না তাদের। ভয় উপেক্ষা করে রাস্তায় নামলে প্রশাসনের পক্ষ থেকে নানা হুমকি দেওয়ার অভিযোগও করছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। রাজনৈতিক সংকট আর পুঁজিবাজারের বেহাল দশায় মুখ ফিরিয়ে নিয়েছেন বিনিয়োগকারীরা। আর তাই সপ্তাহের শেষ কার্যদিবসেও ফাঁকা, এক সময় সরগরম থাকা মতিঝিলের ব্রোকারেজ হাউসগুলো। বাজার সংশ্লিষ্টরা বলছেন, অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তায় অধিকাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মুখ ফিরিয়ে নিয়েছেন পুঁজিবাজার থেকে। আর তাতে এখন বাজারে ক্রেতার চেয়ে বিক্রেতার সংখ্যাই বেশি। এদিকে মার্জিন ঋণের সংস্কার নিয়ে অস্পষ্টতা দূর করতে পারেনি বিএসইসি। ফলে পুঁজিবাজারে পতনের জন্য সব মিলিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর ব্যর্থতাকেই দায়ী করেছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা।
বর্তমান বাজারের যে রুগ্ন অবস্থা, যে ভয়াবহ পতন, এটার জন্য আমরা সকল বিনিয়োগকারী এই মুহূর্তে মনে করি সম্পূর্ণভাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দায়ী। ক্ষুদ্র বিনিয়োগকারী ঐক্য পরিষদ যারা আছে এরা এখন ব্যর্থ হয়ে গেছে, কারণ করতে দেয় না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে চাপ আছে, খবরদার দাঁড়াবেন না। আর এমন অবস্থা পুঁজিবাজারের জন্য কাম্য নয় বলছেন বাজার বিশ্লেষকরা। সবকিছু মিলে একটা পলিটিক্যাল বিষয়, ইকোনমির অবস্থা এবং সার্বিক কিছু কার্যক্রম সবকিছুর কারণেই কিন্তু আসলে অবস্থাটা এখানটায় আছে। বিনিয়োগকারীদেরই আস্থার সংকটটা সবচেয়ে বেশি। তো সেই কারণে আসলে এখন যে জায়গাটায় যাচ্ছে এটা কিন্তু আসলে আমরা মনে করি যে একটা পুঁজিবাজারকে যদি আমরা গতিশীল করতে যাই এটা কোনোভাবেই সুখকর অবস্থা না। খুব সহসাই পুঁজিবাজারের দুরবস্থার পরিবর্তনের সম্ভাবনাও দেখছেন না বিশ্লেষক ও ক্ষুদ্র বিনিয়োগকারীরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের সরবরাহ এবং মূল্য স্থিতিশীল রাখতে আমদানিকারকদের জন্য বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ সহ 10টি নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানিতে এখন থেকে 3 মাস বা 90 দিনের মধ্যে বিল পরিশোধের সুযোগ পাবেন আমদানিকারকরা। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এই সুবিধা কার্যকর থাকবে 2026 সালের 31শে মার্চ পর্যন্ত। এর আগে এসব পণ্য আমদানিতে নগদ মার্জিনও বা অগ্রিম অর্থ পরিশোধের সীমা ন্যূনতম রাখার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিতেও রাজধানীতে খোলা ছিল দোকানপাট। তবে রাস্তায় যানবাহন চলাচল কম হওয়ায় ক্রেতার সংখ্যা কম ছিল বিপণী বিতানগুলোতে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর নিউ মার্কেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, রাজধানীর বিপণী বিতানগুলোর কি অবস্থা দেখছেন আপনি একটু জানাবেন আমাদেরকে, ব্যবসায়ীরা কি বলছেন? তসনুভা, আমি বর্তমানে অবস্থান করছি রাজধানীর নিউ মার্কেটে। এই জায়গাটি আপনি জানেন একটি গুরুত্বপূর্ণ মার্কেট। এই মার্কেটে সকাল 9টা থেকে ওপেন হয় এবং রাত 10টা অবধি কিন্তু চলে। তো সেই বিষয়টি মাথায় রেখে আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি। ক্রেতারা খুব কম আসছেন এবং বিক্রেতাদের কথা যদি আমি জানিয়ে রাখতে চাই, তারা সকাল থেকেই দোকান খুলে ক্রেতাদের আশায় কিন্তু এখানে অপেক্ষা করছেন। তবে তুলনামূলক অন্যান্য দিনের থেকে আজ ক্রেতাদের আগমন অনেকটাই কম। এই বিষয়ে আসলে আমরা কিন্তু এখানে যারা বিক্রেতা রয়েছেন, নিউ মার্কেটের দোকানি রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা যে লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচির বেশ কয়েকদিন আগে থেকে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটার পর আজ 13ই নভেম্বর যাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ তারা ব্যতীত সাধারণ জনগণ কিন্তু কেনাকাটার উদ্দেশ্যে খুব কম বের হচ্ছেন এবং নিউ মার্কেটের যে সার্বিক চিত্র সেটি কিন্তু আমরা ঘুরে দেখেছি। অন্যান্য দিনের তুলনায় আজ অনেকটাই ক্রেতা শূন্য নিউ মার্কেট এবং বিক্রেতা যারা রয়েছেন তারা অনেকটাই হতাশ। তারা বলছেন যে এর দেশের যদি এভাবে যে লকডাউন হরতালের মতো কর্মসূচি চলতে থাকে তাহলে অর্থনীতির বাজারে কিন্তু একটি প্রভাব ফেলবে, বেচাকিনা কম সে বিষয়েও কিন্তু তারা বলছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন রাস্তাঘাটে যান চলাচলের যে স্বাভাবিক গতি সেটি যদি না থাকে তাহলে ক্রেতারা তুলনামূলক কম আসে এবং এই যে নিউ মার্কেট এরিয়া এই জায়গাটিতে কিন্তু বিপণী বিতানের সাথে নিত্য প্রয়োজনীয় যে সকল সরঞ্জাম সেগুলোর দোকানও কিন্তু এখানে রয়েছে। সেই জায়গা থেকে ক্ষণে ক্ষণে কিন্তু এখানে আমরা ক্রেতাদের যে আগমন সেটি লক্ষ্য করতে পারছি। তবে অন্যান্য দিনের তুলনায় আজ অনেকটাই ক্রেতা কম। তারা বলছেন ক্রেতাদের মনে যে সংখ্যা আতঙ্ক সেটি ছড়িয়ে পড়েছে। তবে আমরা এই নিউ মার্কেটের প্রবেশের আগে যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেই প্রবেশদ্বারে কিন্তু দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। তাসনুবা, এই ছিল নিউ মার্কেট থেকে আমার কাছে বর্তমানে সর্বশেষ। জি পার্থ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জেনে নিব ঢাকার পুঁজিবাজার এবং চট্টগ্রাম পুঁজিবাজারের সবশেষ আপডেট। আজকে দেখতে পাচ্ছি একেবারেই নিম্নগামী রয়েছে সব সূচক এবং সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান যে সূচক DSAX সেটি কিন্তু অনেকটাই কমে গেছে, মাইনাসে রয়েছে এবং সেটি কমে এখন অবস্থান করছে 4702 পয়েন্টে। DSAS সূচকটি সেটিও নিম্নগামী রয়েছে এবং সেটি এখন অবস্থান করছে 976 পয়েন্টে এবং DSA 30 বা যে সূচকটি রয়েছে সেটিও কিন্তু অনেকটাই কমে গেছে, কমে আজ অবস্থান করছে 1851 পয়েন্টে। আছে লেনদেনে অংশ নিয়েছে যে কোম্পানিগুলো সেগুলোর মধ্যে প্রায় 15টি কোম্পানির আমরা দেখতে পাচ্ছি দাম বেড়েছে, দাম কমেছে 352টির এবং অপরিবর্তিত দাম রয়েছে কিন্তু 17টি কোম্পানি শেয়ার দরের এবং আজ সারাদিন লেনদেন হয়েছে প্রায় 383 কোটি টাকার।
দর্শক, জানছিলাম ঢাকা পুঁজিবাজারের সবশেষ খবর জমে উঠেছে দিনাজপুরের ১০ মাইল কলার বাজার। রংপুর অঞ্চলের সবচেয়ে বড় বাজারটি এখন বেচা কেনার সরগম। ভালো দাম পেয়ে খুশি কৃষকরা, কিন্তু বাড়তি পরিবহন খরচে কিছুটা হতাশ ব্যবসায়ীরা। দিনাজপুরে এবার ১৩০০ হেক্টর জমিতে সবরি, সাগর কলা সহ বিভিন্ন জাতের কলা চাষ হয়েছে। জেলার ১০ মাইল বাজারে প্রতিদিন গড়ে বেচাকেনা হয় ৫০ লাখ টাকার কলা। আশপাশের জেলার কৃষকরাও তাদের উৎপাদিত কলা নিয়ে আসেন এখানে, ফলে ভোর থেকে জমে ওঠে বাজারটি। এখানকার কলা ট্রাক যোগে চলে যায় ঢাকা, নারায়ণগঞ্জ, বাদামতলী, যশোর, বরিশাল, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে। কৃষকরা বলছেন গত কয়েক বছরের তুলনায় এবার দাম বেশি পাওয়ায় লাভবান হচ্ছেন তারা। তবে ব্যবসায়ীদের অভিযোগ, বাড়তি ভাড়া এবং পরিবহন খরচ মেটাতে গিয়ে খুব একটা লাভের মুখ দেখছেন না। কলা কিনতে যান ৩০, ৩৫, ৪০ টাকা হালি, ঢাকা বিক্রি যাচ্ছে ২৫, ২৬, ২৮, ৩০ টাকা হালি। তার জন্য আমার লোকসান হয়ে যাচ্ছে। এবার ব্যবসার অবস্থা খুবই খারাপ, কলার দামটা অনেক বেশি, বহু টাকা, মনে করি ৪০-৫০ লাখ টাকার বেচা কিনা। বাজারের সার্বিক বেচাকেনা এবং পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট ইজারাদাররাও। অনেক ব্যাপারী আমদানি, কলার চাইতে ব্যাপারীর আমদানি ৬০,০০০ টাকা দর, ৭০,০০০ টাকা দর, মানে এক কান্দি ৭০০ টাকা, ৮০০ টাকা পর্যন্ত বিক্রি। রংপুর অঞ্চলে মানুষের কাছে শুধু অর্থনৈতিক নয়, সামাজিকভাবেও গুরুত্ব পাচ্ছে এই বাজার। রিফাত তাসনুফা, ডিবিসি নিউজ ডেস্ক। দেশের মুদ্রা বাজারে খুব একটা হেরফের নেই। আজ দেশের ব্যাংকগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে ১২৩ টাকা দরে, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে ১২২ টাকায়। এদিন ব্রিটিশ পাউন্ডের দর ১ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬৬ টাকা, আর ব্যাংক কিনছে ১৫৯ টাকা দরে। ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে ১৪৩ টাকা, কিনে নিচ্ছে ১৩৮ টাকায়। এদিকে কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে ৯০, আর গ্রাহকের থেকে ব্যাংক কিনছে ৮৫ টাকায়। অস্ট্রেলিয়ান ডলার বিক্রি ৮২ টাকা, আর ক্রয় ৭৭ টাকা। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে ৩৩ টাকা ২০ পয়সা, আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে ৩২ টাকা দরে। ইইউ দিরহাম বিক্রি ৩৩ টাকা ৫০ পয়সা এবং ক্রয় ৩২ টাকা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি হচ্ছে ২৯ টাকা ২০ পয়সা, আর কিনে নেওয়া হচ্ছে ২৮ টাকা দরে। সিঙ্গাপুরিয়ান ডলার বিক্রি ৯৬ টাকা এবং ক্রয় মূল্য ৯২ টাকা, এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন ১ টাকা ৪৫ পয়সা দরে, এবং ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে ১ টাকা ৩৮ পয়সা দর। আন্তর্জাতিক বাজারে উঠানামা দেখা গেছে বিভিন্ন পণ্যের দামে। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম বেড়ে বিক্রি হচ্ছে $৪,২০৮, আর প্রতি ট্রয় আউন্স রূপার দাম সামান্য বেড়ে বিক্রি হচ্ছে $৫৪ দরে। প্রতি টন ইস্পাত $৩,০৪৭, প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $৫৮.৪১ দরে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিশ্ববাজারে বেড়েছে কয়লার বাজার। প্রতি টন কয়লার দাম আজ $১০৯.৫০। আন্তর্জাতিক বাজারে ওঠানামা দেখা গেছে খাদ্যশস্য এবং ভোজ্য তেলের দামেও। প্রতি হ্যান্ডেড ওয়েট চালের দাম খানিকটা কমে এখন $10.২৮ বিক্রি হচ্ছে, আর দর কমেছে গমের। প্রতি বুশেল গম বিক্রি হচ্ছে $৫34.৬০ দরে। দাম বেড়েছে ভুট্টারও। প্রতি বুশেল ভুট্টা $৪35.২৯। তবে নিম্নমুখী পাম অয়েলের বাজার। প্রতি টন পাম অয়েল $৪,১২০ এবং বিশ্ববাজারে প্রতি পাউন্ড চিনি বিক্রি হচ্ছে $14.৫৭ দরে। ৪৩ দিন পর অবসান ঘটল যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচল অবস্থার। বুধবার স্থানীয় সময় রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করেছেন ব্যয় সংক্রান্ত বিলটিতে। এর আগে প্রতিনিধি পরিষদে পাশ হয় ফেডারেল সরকারের ব্যয় বিল। রিপাবলিকানদের নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে বিলটির পক্ষে ভোট দেন ২২২ আইন প্রণেতা। তাদের মধ্যে ছিলেন ৬ জন ডেমোক্রেট, বিরোধিতা করেন ২০৯ জন। তাদের মধ্যে ২ জন রিপাবলিকানও ছিলেন।